মধ্যে টায়ার্ড হয়ে পড়বে, ব্যথা হবে এবং সে পর্যায়ে দ্রুত এটাকে এক্সটেন্ড করতে পারবে না, তার ফাংশনটা লস হবে। এটাই হচ্ছে ডিসফাংশন অফ পশ্চার। ঠিক আছে? ডিরেঞ্জমেন্ট হলো এরকম হইতে হইতে কথা এমন অবস্থা হয়ে গেল যে এইটা যে তোমার মেটাকার্পাল বোন এবং প্রক্সিমাল ফ্যালাঞ্জেসের মধ্যে অ্যাবনর্মাল গঠন হয়ে যাবে, ওর অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ওর আর্টিকুলেশনের সমস্যা হয়ে গেল, যার ফলে স্কুলোসিস হতে পারে। তো স্পাইনে এখানে যেটা হবে তোমার যে আর্টিকুলার যে সারফেসটা তোমার ডিসপ্লেস হয়ে গেল। এখন দেখা গেল যে সে তখন সারাক্ষণ ব্যথা করতেছে, সারাক্ষণ অস্বস্তিকর অবস্থা তৈরি হইতেছে, হাতটা ঝিঝি করতে গেছে, অবসর লাগতেছে, ব্যথার চোটে সে হাত নাড়াতে পারতেছে না, সমস্ত তার নার্ভে যা ইনভলভমেন্ট ঘুরলো, এটাই হচ্ছে ডিরেঞ্জমেন্ট অফ পশ্চার, পশ্চারাল সিনড্রোম। যে পশ্চারে পেন হবে আর কারেকশনে ওই পশ্চারটা উইথড্র করলে পেন থাকবে, নো পেন। পেন হচ্ছে ছেড়ে দিলাম, পেন নাই, ভালো। এটা হলো সিনড্রোম। আর এই পর্যন্ত নিতে পারলাম না, তার আগে ব্যথা শুরু হয়ে গেল, অস্বস্তিকর অবস্থা, কার হলো ডিসফাংশন। আর পুরা নার্ভ ঝিঝি করতেছে, অবসর লাগতেছে, পুরো অ্যাবনর্মাল কন্ডিশন, আর্টিকুলার সারফেস উল্টাপাল্টা বসছে। সেটা এই আঙ্গুলটা, তাই না? আর এটার সাথে মনে করো, এটার সাথে ধরো মেটাকার্পাল বোনটা এরকম আর্টিকুলেশন আছে, ও চেঞ্জ হয়ে যাবে, ও এরকম হবে না, ও তখন এরকম হয়ে যাবে, ধরো এটা এরকম হবে আর এটা তখন এরকম হয়ে যাবে, এরকম একদম টোটাল প্যাথোলজিক্যাল পরিবর্তন পাবা, তুমি প্যাথোলজিক্যাল পরিবর্তন পাবা, নার্ভের সমস্যা পাবা, ঝিমঝিম অবশ্য এই সব লক্ষণ দেখলে সবচেয়ে তিনটার মধ্যে কোন সিমটম কমন? ডিরেঞ্জমেন্ট ডিরেঞ্জমেন্টই কমন। আমাদের কাছে ডিরেঞ্জমেন্ট নিয়ে আসে, পশ্চারাল সিনড্রোম তো আমাদের কাছে আসে না, ডিসফাংশন নিয়ে আমাদের কাছে আসে না। আচ্ছা, এবার আসো ডিরেঞ্জমেন্ট, তাহলে আবার ডিসপ্রোল্যাপস একটা ডিরেঞ্জমেন্ট সিনড্রোম। লক্ষ্য থাকবে মেকানির লক্ষ্যটা কি? সেন্ট্রালাইজ করা, পেনটাকে সেন্ট্রালাইজ করা, একদম পরিষ্কার। মেকানিক মূলত কথা মেকানিজি এমডিটি, মেকানিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট করা, ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট দেওয়া, ইভ্যালুয়েশন অ্যান্ড ডায়াগনোসিস। আচ্ছা, এটা কি বলছে দেখো, যে নো পেইন ডিউরিং রিপিটেড মুভমেন্ট, পশ্চারাল সিনড্রোম। বলছে যে তোমার কোনো রিপিটেড মুভমেন্টে কোনো পেন হবে না। ওই পূজা হয়ে তুমি বুড়ো আঙুল ধরবা বা ফ্লোর ধরার চেষ্টা করো, কোনো পেন লাগছে? তাহলে এরকম দরবার করো, সেম দরবার করো, হ্যাঁ, আবার 2 3 দরবার করলো। যদি দরবার করার পর কোনো পেন যদি না থাকে, তাহলে তার বুঝতে হবে যে তার রিপিটেড তার পশ্চারাল সিনড্রোম, কোনো পেন নেই। এটি কথাটা বলছে এখানে। ওকে, বসো। তারপরে পেন প্রডিউস অনলি অ্যাট লিমিটেড এন্ড রেঞ্জে। সে বলতেছে যে না, পেন হয়, আমি আবার ধরো পুরা না করো, পুরাটা ফ্লোর ধরবে না, তার আগ পর্যন্ত থাকবা, এই অবস্থায় পেন থাকে না, এন্ড রেঞ্জে পেন হচ্ছে, দ্যাট ইজ এ ডিসফাংশন। ইউজ অনলি দ্য রেজিস্ট্যান্স টেস্ট কন্ট্রাক্টাইল। তুমি ফ্লেকশন হইতে চাচ্ছ, আমি তোমার চাপ দিতেছি কিন্তু তুমি পারতেছো না, তাহলে এটা কি? কন্ট্রাক্টাইল ডিসফাংশন। অর্থাৎ কথা আমিও মেকানিক্যালও তারা বাধা দিতে পারি, আবার ব্যাক মাসেলে ধরো থোরাকো লাম্বার ফাঁসটা টাইট হয়ে আছে, সেও তো রেজিস্ট্যান্স দিতেছে কাজ, যাতে ফ্লেকশন না হয়, তার পেন হবে। আর এটাকে আমরা বলতেছি কন্ট্রাক্টাইল ডিসফাংশন বলছে। ঠিক আছে? কন্ট্রাক্টাইল ডিসফাংশন। ইনক্রিজ সিমটম উইথ ওয়ান ডিরেকশন, ডিক্রিজ সিমটম ইন দ্য আদার ডিরেঞ্জমেন্ট। তুমি কেমন বুঝবা? যেই মোশনে তোমার পেনটা হবে, তার উল্টাটা করলে পেন কমবে। ও যদি দাঁড়ায়, যদি স্যান্ডেলটা ফ্লোর ধুলে পরে যে ব্যথাটা হবে, এক্সটেন্ড করলে ব্যথা কম থাকবে। এটা হচ্ছে, যদি এটা হয় তাহলে ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, তোমার বুঝতে হবে ডিরেঞ্জমেন্ট হয়ে গেছে। আর ইনফ্লামেশন, ধরো হয়েছে একটা ইনফ্লামেশন, তখন আমরা কী করবো? তখন আমাদের কাজ কী থাকবে? ট্রিটমেন্ট কন্ডিশন স্টেজ, কোন স্টেজে আমরা কী ট্রিটমেন্ট দিব, তাই না? ম্যাচিং ট্রিটমেন্ট, আমরা ম্যাচ করে দেবো কোন ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দিব। এখানে কি বলছে? প্রোটেক্ট ফ্রম ফার্দার ড্যামেজ, প্রোটেক্ট করো ফার্দার ড্যামেজ। সে বারবার সে নিচে ধুয়ে কী করে? এই কাজই করে। তুমি যারা লেবার দেখছো না, লেবার ধরো বালি উঠায় বস্তায় পড়ে, তাই নয় কি? সে কী কাজ করে? এই কাজ যদি করে, ফ্লেকশনই তো করে।
তা এই কাজটা করতে করতে তার ব্যথাটা হচ্ছে, তারা আমরা বলবো যে প্রোটেক্ট করবো যেন আপনি কাজটা আর করবেন না, এই কাজটা করতে করতে তার নিষেধ করব। প্রিভেন্ট এক্সারসাইজ ইনফ্লামেটরি এক্সুডেট, প্রিভেন্ট এক্সেসিভ ইনফ্লামেটরি এক্সুডেট, যেই ইনফ্লামেশনটা হয়েছে সেটা এক্সুডেশন করা আর ট্রানজুলেশন দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা আমরা আগে পড়াবো, শুধু মনে রাখবো এক্সুডেশন আর ট্রানজুলেশন। আর ট্রানজুডেশনটা আলাদা, এক্সুডেশন ইনফ্লামেশনে হয়। যেমন ধরো একটা বাড়ি খাওয়ার পরে যে ইনফ্লামেশন হয়, যে ফুলে যায়, যে ফ্লুইড জমে, সেটা হলো এক্সুডেটিভ ফ্লুইড। এক্সুডেটিভ ফ্লুইড। তাহলে পরে এখন এই পানিটা কমাতে চাই আমি, তাহলে আমি কি বরফ দিব, বরফ দিয়ে পানি ফোলাটা কমে যাবে, এইটা একটা প্রসিডিউর হতে পারে। এই ম্যাচিংটা আমরা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে করলাম। তারপর হলো তোমার রিডিউস সোয়েলিং, রইলি যখনই ফুলবো কম, ফুলাও কমে যাবে। বরফ দিতেছি, মুভমেন্ট কম করেছি, ফুলা কমে যাবে না। এই ট্রিটমেন্ট আমরা ম্যাচিং করতে বলছে কে, এই ভদ্র মহিলা, তার এসে বলছে। আচ্ছা, রিপেয়ার আর হিলিং, আমি অলরেডি তার এই প্রাথমিক স্টেজে কথার কথা তোমার, আমি পেনটা ধরো আঙুলটা এরকম করলাম, করতে 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 আমি জায়গায় কী করলো, স্ট্রেন করে ফেলছি, ফাইবারগুলো কিছুটা ছিঁড়ে ফেলছি, কিন্তু হয়েছে কিন্তু। তাহলে এই খোলার পরে ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন এই পতর ব্যবস্থা আমি নিলাম। এরপর আমি দিলাম তাকে রিপেয়ার, যে ছিঁড়ছে যেগুলো সেগুলো আবার রিপেয়ার করতে চাই, ভালো করতে চাই। কেন ভালো করব? জেন্টাল ন্যাচারাল টেনশন অ্যান্ড লোডিং, জেন্টলি ন্যাচারাল টেনশন অ্যান্ড লোডিং, আমি একটু হালকা করে আমি কী করবো, একটু লোডিং দিব, হালকা দিব। তারপর কী দেবো, প্রোগ্রেসিভ রিটার্ন টু নর্মাল, প্রোগ্রেসিভ রিটার্ন টু নর্মাল দিকে ফেরত আনবো। লোড অ্যান্ড টেনশন, লোড দেবো টেনশন বাড়াবো, লোড দেবো টেনশন বাড়াবে, আমরা আস্তে আস্তে এটাকে নর্মালে নিয়ে আসবো। আর কী হলো, রিমডেলিং, রিপেয়ার অ্যান্ড হিলিং। শোনো, হিলিং আর রিমডেলিং পার্থক্য আছে। রিমডেলিং হলো ধরো একটা বোন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর ওই ভাঙা জায়গার মধ্যে ফাইব্রাস, তারপরে ক্যালাস, তারপরে তোমার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ, কোলাজেন, এগুলো এসে জমা হবে, জমা হয়ে এই জায়গাটা, ফাঁকা জায়গাটা ভরে যাবে। তোমরা যেমন ধরো এখানে ধরো এই যে ফাটা জায়গা দেখছো, ফাটার মধ্যে আমরা সিমেন্ট দিয়ে ভরছি না, এটাকে বলতে পারো যে আওয়ার কাইন্ড অফ হিলিং, ধরে নাও আর কি। রিমডেলিং হলো ওইটার উপরে, যেটা ফাঁকা জায়গার উপরে আবার ক্যালসিয়াম বিভিন্ন রকম একটা পরে একটা স্তর জমা হয়ে ওটার শক্ত হাড় তৈরি হবে, এটা হচ্ছে রিমডেলিং। তাহলে আমরা প্রথম স্টেজে বলছি ইনজুর অর ইনফ্লামেশনকে কন্ট্রোল করা, তারপর আমরা রিপেয়ারকে কন্ট্রোল করা, তারপর রিমডেলিং করা, তারপরে রিমডেলিং করা। রিমডেলিং হচ্ছে প্রিভেন্ট কন্ট্রাকচার করতেছে, আমার কন্ট্রাকচার যাতে না হয় তাহলে আমরা প্রিভেন্ট করতেছি। নর্মাল লোডিং অ্যান্ড টেনশন টু ইনক্রিজ স্ট্রেচ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আমরা তোমার প্রিভেন্ট কন্ট্রাকচার করতে চাই। ধরো আমরা যদি সাপোজ এটা যদি হিলিং যখন হয় আবার একটা পর একটা যখন জমা হবে, তখন এমন করা যাবে না যে কন্ট্রাকশন যেন না হয়, যে এটা যেন আবার কী হয় না, যে আবার শক্ত হয়ে টাইনা না নিয়ে আসে। এই জন্য আমরা কী করতে হবে, হালকা স্ট্রেচ করতে হবে, একটু লোড দিতে হবে, একটু মুভমেন্ট করে রাখতে হবে, করতে 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 একটা সময় আবার লোড বাড়াইতে হবে, টেনশন বাড়াইতে হবে, স্ট্রেচ বাড়াইতে হবে, ফ্লেক্সিবিলিটি বাড়াইতে হবে। ফ্লেক্সিবিলিটি কি, ধরো এই যে আঙুলটা আমি এত সুন্দর করে নাড়াইতে পারতে, দ্যাট ইজ ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, যদি আমার বলো যে স্যার আপনি 20 বার এমন করেন, আমি পারবো, তাহলে আমার এই জয়েন্টগুলোর ফ্লেক্সিবিলিটি আছে। কন্ট্রা ইন্ডিকেশন, তাহলে আমরা এই মেকানিজম মেথড আমরা কোথায় দিব না, কোথায় দেওয়া যাবে না, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে ইট ইজ ইফ দ্য এক্সামিনেশন টু পজিশন or movement no if in the examination position or movement can be found which reduce the presenting pain, the patient is unsuited for the mechanical therapy. অর্থাৎ এই পেশেন্টকে আমরা দিব না যে পেশেন্টের কোনো পেনের আমরা আইডেন্টিফাই করতে পারছি না, ওকে ফ্লেকশনের পেন হচ্ছে নাকি এক্সটেনশনের পেন হচ্ছে, তুমি দাঁড়াও প্রেম করতেছে, এটা তো কোনো পেন পাচ্ছি না। কথা যদি এখানে করো 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 দরবার করতেছে, করার পর সে বলতেছে আমার পেন হয় কোমরে, তাহলে তার কী করতে হবে, ফ্লেকশন দিতে হবে, তার কিন্তু এক্সটেনশন দেওয়া যাবে না। তার তখন ম্যাকেনজির প্রিন্সিপাল হবে, তাকে ওই কাজটা প্রথম যেটা সেটা সে দরবার করে করবে। এইটা হচ্ছে ম্যাকেনজির মূল প্রিন্সিপাল। যেখানে পেন হবে, যে পজিশন পেন হবে, সে তার উল্টাটা পজিশন দিতে হবে। এক্সটেনশন পেন হচ্ছে ফ্লেকশন দিতে হবে, ফ্লেকশনের পেন হচ্ছে এক্সটেনশন দিতে হবে। কোন সাইডে পেন আমরা বুঝতেছি না, তখন কী করতে হবে, দেওয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন দেওয়াই যাবে না। স্যাডেল অ্যানেস্থেসিয়া অ্যান্ড ব্লাডার উইকনেস, স্যাডেল অ্যানেস্থেসিয়া,
স্যাটেল অ্যানেস্থেশিয়া মনে হলো যে অবসর ভাব, এটা একটা টার্ম আছে, বুঝে গেছি। মনে রাখো, কোনো জায়গায় অবশ, কোনো জায়গায় অনুভূতি তার নাই। ব্লাডার প্রস্রাব তুমি হচ্ছে না, প্রস্রাব মনে করো এমন হচ্ছে যে তার প্রস্রাব ক্যাথাটা দেওয়া লাগতেছে, তাহলে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু আমাকে এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হয়তো বা তার কর্ডাইকোনিয়া সিনড্রোম হয়ে আছে, সেক্ষেত্রে তার প্যাথোলজিক্যাল কন্ডিশন না দিয়ে আমি এটাকে তোমার মেকানিজম অ্যাপ্রোচ করতে পারবো না। এটা আমাকে খেয়াল রাখতে হবে বিষয়টা। তারপর হলো এত তীব্র ব্যথা, সে ব্যথার চোটে সে অস্থির হয়ে যাচ্ছে, ওই পেশেন্টকে আমরা মেকানিজমের মধ্যে আনবো না। ডেভেলপমেন্ট অর রিকোয়ার anomalies of bone structure which may lead to weakness of instability or mechanical articulation, অর্থাৎ এমন কোনো জন্মগতভাবে তার সমস্যা আছে, ধরো কোনো পেশেন্টের, কোনো বাচ্চা তার বোনসের গঠনগত ত্রুটি আছে, তুমি সেটা আইডেন্টিফাই করছো এক্সরের মাধ্যমে, এমআরআইয়ের মাধ্যমে, তাকে তুমি মেকেঞ্জি দিবা না। আর কি বলছে, আর্কিটেকচার ফর শুড বি এক্সক্লুডেড ফ্রম মেকানিক্যাল থেরাপি। এক্সাম্পল স্পন্ডিলোলিস্থেসিস। স্পন্ডিলোলিস্থেসিস আমরা কি দিব না, আমরা মেকেঞ্জি দিব না, পারি না। তারপরে ব্লাডার উইকনেস, স্যাটেল অ্যানেস্থেশিয়া, তারপর ডেভেলপমেন্টের সমস্যা, স্পন্ডিলোলিস্থেসিস, হ্যাঁ, তীব্র পেইন, জন্মগত ত্রুটি থাকলে আমরা দিব না। এটা এক্সটেনশন, ডেফ্লেকশন, এটা ফ্লেকশন, এটা ফ্লেকশন, এটা সাইড বেন্ডিং, এটা সাইড বেন্ডিং, এটা সাইড বেন্ডিং। কথার কথা, তুমি দাঁড়াও, এক সাইডে কাত হও, আবার সোজাও, এরকম করতে গিয়ে দেখা গেলো তার ওদিকে পেন হচ্ছে, তাহলে ওই পাশে করবে না, তাহলে এই পাশ করবে। এইটা হচ্ছে ম্যাকেঞ্জি থিওরি। ম্যাকেঞ্জি সত্যিকার অর্থে তোমার, ম্যাকেঞ্জি বলে যে স্কোলিওসিসও আছে, আবার তার তোমার এই প্রোলাপসও আছে। কোনটা চিকিৎসা আগে করবা? না, স্কোলিওসিস চিকিৎসা আগে করতে হবে, স্কোলিওসিস চিকিৎসা আগে করতে হবে, তারপর তোমাকে দিতে হবে।